হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব ইকুইপমেন্ট ডিসপ্লে অর্থাৎ IE03 এই ট্রানজ্যাকশন কোডটি। ইকুইপমেন্ট মানে হচ্ছে মেশিন। আমরা যে সমস্ত মেশিন এসিবিতে ক্রিয়েট করে রেখেছি বা অ্যাড করে রেখেছি সেই সমস্ত ইকুইপমেন্ট। ট্রানজ্যাকশন কোডটি লিখছি IE03। এবার আমি ইকুইপমেন্টের নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। এখানে বলে রাখছি ডেসক্রিপশনে আমরা যে নামটি লিখেছি সেই নামটি এখানে লিখব। তো আমাদের এই প্ল্যান্টে আমরা স্ট্যান্ডার্ড অর্থাৎ যে প্ল্যানটা ক্রিয়েটের সময়ে এখানে প্রত্যেকটি মেশিনের একটি আইডি নাম্বার লিখে দিয়েছেন তারা, সেই আইডি নাম্বারটি আমরা ব্যবহার করেছি। কারণ হচ্ছে ওই আইডি নাম্বারটি যারা অপারেটর অর্থাৎ অপারেট করছে তাদেরও পরিচিত এবং যারা মেইনটেনেন্সে কাজ করছে তাদেরও পরিচিত, এবং যারা এই প্ল্যানটি ডিজাইন করেছেন তাদেরও সেটি অবগত। তাই আমরা ওই ডিজাইনকৃত যে নাম্বারটি বা নামটি সেটি আমরা ব্যবহার করছি। চলুন একটি প্ল্যান্টের প্রসেস ডায়াগ্রাম দেখি, অর্থাৎ প্রসেস ফ্লো চার্ট। এটি মূলত একটি প্ল্যান্টের ডিজাইন ফ্লো চার্ট বা প্রসেস ফ্লো চার্ট। এখানে ওই প্ল্যান্টের সমস্ত মেশিনের উল্লেখ আছে ট্যাগ নাম্বার সহ। আমি যদি এটাকে জুম করি, এখানে দেখেন প্রত্যেকটা মেশিনের জন্যই এই প্রসেস ট্যাগটা ডিজাইন করা আছে, ইউনিক। এটা যারা এই প্রসেসটা ডিজাইন করেছেন তারাই এই প্রসেস ট্যাগ নাম্বারগুলো উল্লেখ করে দিয়েছেন। ইভেন এই প্রসেস ট্যাগ নাম্বারটি অনুসারে তাদের ইন্টারনাল পিএলসিতেও এভাবে ড্রয়িং করা বা ল্যাডার ডিজাইন করা। এই যে এটি একটি মেশিন, এটা হচ্ছে মেশিনের মডেল নাম্বার। এটি একটি মেশিনের ফ্লো চার্ট, এই হচ্ছে মডেল নাম্বার। এটি একটি মেশিনের প্রসেস ট্যাগ নাম্বার, এটি একটি মেশিন। এরকম সমস্ত মেশিনগুলো এখানে উল্লেখ আছে। যেমন এটা একটা চেইন কনভেয়ার, এটা একটা বাকেট এলিভেটর। সমস্ত মেশিনগুলো এখানে উল্লেখ আছে এবং প্রত্যেকটা মেশিনের জন্যই ইউনিক প্রসেস ট্যাগ নাম্বার। দেখুন আমরা এসিপিতে ইকুইপমেন্ট ডেসক্রিপশনের ঘরে এই প্রসেস ট্যাগ নাম্বারটি ব্যবহার করেছি। কারণ হচ্ছে এই প্রসেস ট্যাগ নাম্বারটি যারা মেশিনটি অপারেট করছেন তাদেরও খুব পরিচিত এবং যারা প্রসেস ডিজাইন করেছেন তাদেরও খুব পরিচিত, এবং যারা এই মেশিন নিয়ে কাজ করবে তাদেরও পরিচিত। ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ে প্রসেস ট্যাগ নাম্বারটা উল্লেখ রয়েছে। তাই আমরা এসিপির ডেসক্রিপশনে এই প্রসেস ট্যাগ নাম্বারটি ব্যবহার করছি, একদম সেম যেভাবে এখানে লিখে রেখেছেন সেভাবে, জি একটা হাইফেন 2003। এবার চলুন এই মেশিনটা অর্থাৎ এই ফ্লো চার্টে যে মেশিনগুলো দেখানো রয়েছে সেগুলো আসলে অ্যাকচুয়ালি কিরকম তার কিছু ছবি দেখে আসি, এবং ওই ছবিগুলো দেখার পরে দেখব যে প্রসেস ট্যাগটা আমরা এসিবিতে উল্লেখ করেছি কিভাবে।
এখানে জি দিয়ে আছে, যেমন জি হাইফেন, দেখুন অলরেডি সাজেশন রেজাল্ট এখানে চলে এসেছে। মনে করুন আমি একটি বাকেট এলিভেটর দেখতে চাচ্ছি, তাহলে এখানে অনেক চলে আসছে জি সম্পর্কে। আমি লিখলাম জি 6, এই সমস্ত হচ্ছে মেশিনের নাম্বার, এয়ারলক, স্লাইড গেট, এগুলো। আচ্ছা, আমি এই ফ্লো ব্যালেন্সারটি দেখব, এন্টার। এখানে এই নাম্বারটি ইউনিক, এই ইউনিক নাম্বারটির জন্য এই ডেসক্রিপশনটি বরাদ্দকৃত, অর্থাৎ এই নাম্বারের জন্য আমরা এই ডেসক্রিপশন ঠিক করেছি। এখানে ডেসক্রিপশনের ঘরে 40 ক্যারেক্টার লিখতে পারবো, তাই আমরা প্রসেসর ট্যাগ নাম্বারটি ব্যবহার করেছি এবং মেশিনটিকে কি নামে চিনি সেই নামটি ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে ব্যবহার করেছি অবজেক্ট টাইপ। এখানে মেশিন বিভিন্ন ধরনের হতে পারে, সেই ধরনগুলোই মূলত অবজেক্ট টাইপ। আমরা এখানে একটু দেখি, এত ধরনের অবজেক্ট টাইপ আছে, যেমন ব্যাগিং স্কেল, এয়ার ড্রায়ার, কম্প্রেসার, বিভিন্ন রকমের মেশিন আছে, চেইন কনভেয়ার, বাকেট এলিভেটর, বিভিন্ন ধরনের আছে। কারণ সব মেশিন তো এক ধরনের নয়, যার জন্য অবজেক্টটা টাইপ আলাদা, অর্থাৎ মেশিনের ধরনটা আলাদা, ওই ধরনগুলো মূলত অবজেক্ট টাইপ। তাহলে আমরা যে মেশিনটি বর্তমানে দেখছি সেটি হচ্ছে ফ্লো ব্যালেন্সার। এরপরে ব্যবহার করেছি ম্যানুফ্যাকচারার ডাটা। এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারার নেম, অর্থাৎ এই মেশিনটি কারা তৈরি করেছেন, তাদের মডেল নাম্বার, মেশিনটির মডেল নাম্বার, কোন কান্ট্রির। এখানে বিভিন্ন কান্ট্রি আছে, অলরেডি আগে থেকে আছে, আমরা শুধু অ্যাড করেছি কান্ট্রি কোড। এরপরে মেশিনের সিরিয়াল নাম্বার যদি থাকে সেটা এখানে ব্যবহার করেছি, মেশিনের জন্য যদি পার্ট নাম্বার থাকে সাপ্লায়ারে সেটা এখানে ব্যবহার করেছি, কনস্ট্রাকশন ইয়ার, কবে মেশিনটি কনস্ট্রাকশন মানে বসানো হয়েছে বা কনস্ট্রাকশন ইয়ার নেম প্লেটে দেওয়া থাকে, সেখান থেকে তথ্য কালেক্ট করে এখানে লিখেছি। এরপরে হচ্ছে লোকেশন ডাটা। লোকেশন ডাটা হচ্ছে এখানে আমরা ব্যবহার করেছি কিছু তথ্য, অর্থাৎ এই মেশিনটি কোন প্ল্যান্টের। ধরেন আপনার যদি ফ্যাক্টরি, একটা বিজনেসের একের অধিক ফ্যাক্টরি থাকে, মনে করুন 3টা ফ্যাক্টরি আছে, 3টার নাম 3টা, তাহলে আমি বর্তমানে যে মেশিনটি দেখছি সেই মেশিনটি কোন প্ল্যান্টের সেটা আমরা ব্যবহার করেছি এখানে। আচ্ছা, মেইনটেনেন্স প্ল্যান্ট, অর্থাৎ কোন প্ল্যান্টের আন্ডারে মেশিনটি। লোকেশন, অর্থাৎ ওই প্ল্যান্টের মধ্যে যদি ক্ষুদ্র কোনো অংশে ভাগ করা থাকে প্ল্যান্টটি, তাহলে ওই ক্ষুদ্র অংশটির কোথায় আছে। দেখুন একটি ইন্ডাস্ট্রিতে ক্ষুদ্র কিছু সেকশন বা প্ল্যান্ট থাকে, যেমন ইউটিলিটি একটা ডিপার্টমেন্ট বা একটা সেকশন, তারপরে আছে মেইনটেনেন্স একটা সেকশন, তারপরে প্ল্যান্ট অনুসারে ভাগ করা। যেমন ধরুন একটা প্ল্যান্ট আছে অটো রাইস এন্ড ডাল মিল, তাহলে রাইস মিলটা আলাদা একটা প্ল্যান্ট, ডাল মিলটা আলাদা একটা প্ল্যান্ট, এইরকম।
লোকেশনটা ব্যবহার করেছি, যদি রাইস মিল হয় তাহলে সেটা রাইস মিলের, যদি এটা ডাল মিলের হয় তাহলে সেটা ডাল মিলের, বা আমার ওই প্ল্যান্টের মধ্যে যদি আরো কোনো ক্ষুদ্র প্ল্যান্ট থাকে তাহলে সেই প্ল্যান্টের। এরপরে ব্যবহার করেছি প্ল্যান্ট সেকশন। এইটি প্ল্যান্ট সেকশনটা হয়েছে যে আপনি প্ল্যান্টটাকে ভাগ করলেন যে রাইস মিলে, এরপরে রাইস মিলের কোন সেকশনে, মানে ক্ষুদ্র ভাবে প্ল্যান্টটাকে ভাগ করলে এক্সাক্ট মেশিনটা যে লোকেশন আছে সেই লোকেশনটাকে খুঁজে পাওয়ার জন্যই প্ল্যান্ট সেকশন, যে আমার রাইস মিলের অমুক সেকশনের মধ্যে আছে। তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারলেন যে আমার রাইস মিলের কোথায় মেশিনটি আছে, এই মেশিনটির অবস্থান কোথায়। অর্থাৎ যতটুকু ক্ষুদ্রভাবে ভাগ করা যায়। এরপরে আমরা অর্গানাইজেশনে মূলত হচ্ছে অর্গানাইজটার বিভিন্ন তথ্য। মনে করেন একটা বিজনেসের একটা হেড থাকে, ধরেন যদি আমি কল্পনা করি যে সিটি গ্রুপের একটা বিজনেস, তাহলে সিটি গ্রুপ একটা মেইন হেড, তার আন্ডারে বিভিন্ন প্ল্যান্ট থাকবে, তার রাইস মিল থাকবে, তার ডাল মিল থাকবে, তার সুগার মিল থাকবে, তার ফিড মিল থাকবে, ফ্লাওয়ার মিল থাকবে, এগুলো হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি। আচ্ছা, তো তেমনই হচ্ছে এই যে আমি বললাম সুগার মিল এটা একটা কোম্পানি, তারপরে ফ্লাওয়ার মিল এটা একটা কোম্পানি হবে, ফিড মিল এটা একটা কোম্পানি হবে, সেই রকম। তো এটা হচ্ছে কোম্পানি কোড, অর্থাৎ ওই এই মেশিনটা কোন কোম্পানির, এই মেশিনটা এই কোম্পানির। এরপরে চলে আসেন এই মেশিনটার একটা অ্যাসেট নাম্বার। অ্যাসেট সম্পর্কে যাদের ধারণা আছে তারা এটা বুঝবেন, এটার একটা অ্যাসেট নাম্বার তৈরি হবে যেটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে তৈরিকৃত, সেই নাম্বারটি এখানে আমরা অ্যাড করেছি। এরপরে হচ্ছে কস্ট সেন্টার। কস্ট সেন্টারও অ্যাকাউন্টস থেকে ডিক্লেয়ার করা থাকবে, অর্থাৎ এই মেশিনের খরচপত্র কোন খাতায় তারা তুলবে। সহজ কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই মেশিন সম্পর্কিত ব্যয়টা যেখানে তুলবে তারা, সেই সেন্টারটাই হচ্ছে এই মেশিনের কস্ট সেন্টার। ধরেন এই মেশিনে স্পেয়ার পার্টস খরচ করবো, তাহলে এটার ভ্যালু কোথাও না কোথাও তো তুলতে হবে যে কোথায় আছে। আপনি যখনই খুব ক্ষুদ্র পরিসরে তথ্যগুলো রাখবেন তখন আপনার ক্যালকুলেশন করতে সহজ হবে। এট এ গ্লান্স আপনার হয়তো কখনো এমন প্রয়োজন হতে পারে যে আমি দেখতে চাই গত বছর এই মেশিনটায় কত টাকা খরচ হয়েছে। এটা বিভিন্ন সময় কস্টের দিক থেকে ক্যালকুলেশন করতে হয়, প্রয়োজন হয় যে আমার এই মেশিনে কোনো লস হচ্ছে কিনা, মেশিনে এত স্পেয়ার পার্টস কেন খরচ হচ্ছে। এখন আপনি যদি হিসাবে না রাখতে পারেন তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আমার এই মেশিনে কত টাকা খরচ হচ্ছে, বেশি হচ্ছে না কম হচ্ছে, প্রবলেমটা ধরতে পারবেন। এখন আপনি দেখলেন যে এক অর্থ বছরে এই মেশিনের জন্য খরচ হয়েছে সাপোজ 10 লক্ষ টাকা, পরের কোনো বছরে গিয়ে দেখা গিয়েছে যে এটার খরচ হয়ে গেছে, এরপর আপনি দেখতে পাচ্ছেন যে প্রতি বছরের খরচ বাড়তেছে, তাহলে আপনার একটা হেডেক হবে যে কেন এত খরচ হচ্ছে, আমি একটু জাস্টিফাই করি কোথায় এর কি ফার্স্টটি বেশি লাগছে, কেন বেশি লাগছে, এর কি বেশি বেয়ারিং নষ্ট হচ্ছে, নাকি এর শ্যাফট নষ্ট হচ্ছে, না ইলেকট্রিক্যাল অন্য কোনো ডিভাইস নষ্ট হচ্ছে, না মোটরের কয়েল পুড়ে যাচ্ছে, বিভিন্ন কিছু থাকতে পারে। যখনই আপনি ক্ষুদ্র পরিসরে হিসেবটা রাখবেন তখন আপনি বের করতে পারবেন খুব সহজে। আর আপনি যদি ক্ষুদ্র পরিসরে না রাখেন তাহলে হিসাবটাও বের করতে পারবেন। আপনি এট এ গ্লান্সে লিখে দিচ্ছেন আমার এই মিলে 10 লক্ষ টাকা মাসে খরচ হয়েছে, তাহলে তো আপনি বের করতে পারবেন না যে কোথায় আসলে 10 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এটা হচ্ছে সেই কস্টের জায়গাটা, কস্ট সেন্টার, যেখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এই তথ্যটি রাখবে। এরপর হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারের জায়গাটা হচ্ছে ওই বিজনেসটাকে ক্ষুদ্র পরিসরে ভাগ করে মেশিনের অবস্থানটি কোথায় আছে। ধরুন আমরা যেমন যদি বাংলাদেশটা হিসেব করি তাহলে এট এ গ্লান্স হেড হচ্ছে বাংলাদেশ, এরপরে তার বিভাগ কয়টি, তারপরে জেলা কয়টি কোন বিভাগে,
তারপরে জেলার পরে থানা কয়টি, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা, এই জিনিসটা হচ্ছে ফাংশনাল লোকেশন, অর্থাৎ ফাংশনালি ওই মেশিনের অবস্থানটি কোথায়। এখন দেখেন আমরা এখানে লিখছি, মনে করেন এটা সিটি গ্রুপের, তাহলে সিটি 1100 মানে হচ্ছে তার একটি প্ল্যান্ট বা ফ্যাক্টরি। এরপরে ওই ফ্যাক্টরিটার কোন ক্ষুদ্র প্ল্যান্টের তার অবস্থান, সে রাইস মিলে আছে, রাইস মিলের কোন প্ল্যান্ট সেকশনে, রাইস মিলটার ধরেন সেকশন আছে, তাহলে সেটা লাইন এর মধ্যে অবস্থান, লাইন এর মধ্যে আবার সেকশন আছে, সেটা ক্লিনিং এ, হালিং এ, বিভিন্ন রকম সেকশন থাকতে পারে, সেটা ক্লিনিং এ আছে। এরপরে হচ্ছে ক্লিনিং এর পরে আবার ক্ষুদ্রভাবে ক্লিনিং এর বিভিন্ন মেশিন থাকে, এফবি দিয়ে আমরা বুঝিয়েছি ফ্লো ব্যালেন্সার, অর্থাৎ ক্লিনিং এর ফ্লো ব্যালেন্সার। এখানে দেখেন ডেসক্রিপশন, এই ক্লিনিং ফ্লো ব্যালেন্সার, অর্থাৎ এই লাইনের ক্লিনিং সেকশনে ফ্লো ব্যালেন্সার এই মেশিনটি। এখানে এই ফিল্ডটি টেকনিক্যাল আইডেন্টিফিকেশন নাম্বার, এই ফিল্ডটি আমরা ব্যবহার করেছি এই মেশিনটির ইলেকট্রিক্যাল যেই প্যানেলের সাথে কানেক্টেড সেই প্যানেলের নাম্বারটি। এরপরে রয়েছে তথ্য, ডকুমেন্ট, এখানে ক্লিক করলে আপনি ডকুমেন্ট দেখতে পারবেন, এখানে ক্লিক করলেও ডকুমেন্ট দেখতে পারবেন। এখানে দেখেন ওই মেশিন সম্পর্কিত বিভিন্ন ডকুমেন্ট এখানে অ্যাড করা আছে, যেমন এটার ম্যানুয়াল, অপারেটিং ম্যানুয়াল, বিভিন্ন তথ্য এই মেশিনটি সম্পৃক্ত, অর্থাৎ ওই মেশিনের সম্পৃক্ত যত তথ্য রাখা প্রয়োজন বা ছিল সবগুলো আমরা এখানে অ্যাড করে রেখেছি। যেমন প্যারামিটার গুলো এই ম্যানুয়ালের মধ্যে আছে। এরপরে ব্যাক, আরো বিভিন্ন ম্যানুয়াল বা আরো তথ্য রয়েছে, প্যারামিটার রয়েছে, এখানে স্পেয়ার পার্টস সম্পর্কে একটা ম্যানুয়াল রয়েছে, সেই ম্যানুয়ালটি এখানে আছে। আপনি যদি স্পেয়ার পার্টস নিয়ে দেখতে চান এই মেশিনের, তাহলে এই ফাইল থেকে পাবেন। এই হচ্ছে মেশিনটি স্পেয়ার পার্টস ক্যাটালগ, এখানে ওই মেশিনের পার্টস সম্পর্কে থাকবে। এরকম বিভিন্ন অ্যাড্রেস আমরা, যেমন এই মেশিনটার অ্যাড্রেস গুলো এখানে রেখেছি। এছাড়াও সব ধরনের তথ্য এই ডকুমেন্টের মধ্যে রয়েছে। এটি অন্য একটি মেশিন, এখানে সিরিয়াল নাম্বার রয়েছে এই মেশিনের, এখানেও তথ্য রয়েছে। এখানে যে অবজেক্ট টাইপ, চেইন কনভেয়ার, ম্যানুফ্যাকচারার, মডেল,
কান্ট্রি কোড, লোকেশন, অর্গানাইজেশন, স্ট্রাকচার, ফাংশনাল লোকেশন, প্যানেল নাম্বার, ডকুমেন্ট। এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট রয়েছে। অপারেটিং ম্যানুয়াল, স্পেয়ার পার্টস ম্যানুয়াল, মোটর এন্ড আদার্স স্পেসিফিকেশন। মেশিন নেম প্লেট, মোটর নেম প্লেট। মেশিনের নেম প্লেটটি এখানে রয়েছে। এর সুবিধা হচ্ছে কখনো এমন হতে পারে যে আপনার মেশিনের সাথে নেম প্লেটটি ভেঙে গিয়েছে বা মুছে গিয়েছে, পড়ে গিয়েছে, তখন আপনি এই মেশিনের নেম প্লেটটি কোথায় পাবেন? এই তথ্যটি যদি আপনি রেখে দেন, তাহলে কখনো আপনার প্রয়োজন যখন হবে তখন আপনি এখান থেকে দেখতে পাবেন মেশিনের সিরিয়াল নাম্বারটা কি ছিল, কত সালে তৈরি হয়েছে, মডেল নাম্বারটি কি, মেশিনের ধরনটি কেমন, এই তথ্যগুলো আপনি এখান থেকে পাবেন। আর মেশিনের নেম প্লেট অনেক সময় থাকে না, নষ্ট হয়ে যায়, এটাই স্বাভাবিক। মোটরের তথ্যগুলো অনেক সময় মোটরের এই নেম প্লেটও থাকে না, অপরিচ্ছন্ন থাকে বা মুছে যায় বিভিন্ন লেখা, তখন আমাদের মোটর সম্পর্কে জানতে অসুবিধা হয় যে মোটরটা কত কিলোওয়াটের ছিল বা এম্পিয়ারটা কেমন, টাইপটা কেমন, কোন কোম্পানির মোটর, ইন ডিটেলস। আরো বিভিন্ন তথ্য আছে, আপনি যত তথ্য রেখে দিবেন তত আপনার ওই তথ্য নিয়ে ভবিষ্যতে কাজ করার জন্য সুবিধা হবে। এটা হচ্ছে গিয়ারের নেম প্লেট। আরো বিভিন্ন তথ্য রাখা যেত, যেমন এই মোটরের বেয়ারিং নাম্বার গুলো। তাহলে আপনার মোটরটি কখনো যদি বেয়ারিং পরিবর্তন করার প্রয়োজন হতো, তাহলে আপনি পূর্বে থেকে জানতেন যে আমার এই মোটরে 6203 বেয়ারিংটা প্রয়োজন, এটি আছে কিনা। সম্ভাব্য তার স্টক যাচাই করে আপনি পারচেজ করতে পারেন কুইকলি। কিন্তু আপনার যদি এটি জানা না থাকে, সেক্ষেত্রে আপনাকে মোটরটি খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাম্বারটির জন্য খুঁজতে হবে বা অপেক্ষা করতে হবে, এই অসুবিধাটিতে পড়বে। আর যদি আগে থেকে তথ্যটি থাকে, সেক্ষেত্রে আপনার এতটুকু সময় লস হবে না যে আপনার অপেক্ষা করতে হবে, আগে থেকে ডিসিশন নিতে পারবেন। এরপরে রয়েছে স্পেয়ার পার্টস ম্যানুয়াল। স্পেয়ার পার্টস ম্যানুয়াল, এই হচ্ছে মেশিনটির ছবি। স্পেয়ার পার্টস এর লিস্ট। আশা করছি আপনারা ডিসপ্লে ইকুইপমেন্ট সম্পর্কে বুঝতে পেরেছেন যে আমরা কত ধরনের তথ্য অ্যাড করেছি বা কি কি ব্যবহার করেছি। আপনাদের প্রয়োজনে আপনারা চাইলে এই ধরনের তথ্যগুলো অ্যাড করে রাখতে পারেন আপনাদের ভবিষ্যতের সুবিধার জন্য। তো এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।